প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের রামিলের একটি অঙ্কের সমাধান করাবো এবং সাথে সাথে কিছু বেসিক বোঝানোর চেষ্টা করব আমি। তো আমরা অঙ্কে আসি। জনাব নাহিদ 2016 সালের 31শে ডিসেম্বর তারিখের খতিয়ানের উদ্ধৃতগুলো ছিল নিম্নরূপ। তোমরা দেখতে পাচ্ছ মূলধন 1,50,000 টাকা, ক্রয় হচ্ছে 70,000 টাকা, বিক্রয় 80,000 টাকা, মজুত পণ্য 23,000, জীবন প্রিমিয়াম 2,500, পাওনাদার 30,000, মজুত পণ্য 25,000, বন্ধকি ঋণ 15,000, বকেয়া বেতন 700, প্রদেয় বিল 1200 এবং প্রাপ্য কমিশন হচ্ছে 3,000। এদিকে রয়েছে অগ্রিম বিমা সালামি 2,000, তারপরে উত্তোলন 4,000, শিক্ষানবিশ ভাতা 5,000, সাধারণ সঞ্চিতি 4,000, ব্যাংক জমাতিরিক্ত 7,000, তারিখ হচ্ছে 31/12/2016। তারপরে বই ফেরত 500, হাতে নগদ 1/1/2016 10,000, পাওনাদার বাট্টা সঞ্চিতি হচ্ছে 2,000, হাতে নগদ 6,000, সুনাম হচ্ছে কত 25,000 টাকা। তো আমাদের বের করতে হবে যেসব লেনদেন রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করতে হবে। তারপরে খ হচ্ছে একটি রেওয়ামিল প্রস্তুত করতে হবে। গ হচ্ছে একটি চলতি দায় ও চলতি সম্পত্তির পরিমাণ নির্ণয় করতে হবে। তো আমাদেরকে করতে বলা হয়েছে কি যেসব লেনদেন রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না আমরা সেগুলো এখন নির্ণয় করব। তো আমরা জানি কি রেওয়ামিলে কি কি অন্তর্ভুক্ত হয় না কি সমাপনী মজুত পণ্য আমরা জানি কি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। সমাপনী মজুত পণ্য তোমরা দেখতে পাচ্ছ কত 23,000 টাকা, এটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, কারণ সমাপনী মজুত পণ্য হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয়ের একটি অংশ বিধায় এটি কোথায় অন্তর্ভুক্ত হবে না, রেওয়ামিলে এটি অন্তর্ভুক্ত করা হয় না। শুধুমাত্র যদি সমন্বিত ক্রয় থাকে তখনই আমরা সমাপনী মজুত পণ্যকে রেওয়ামিলে অন্তর্ভুক্ত করব। যদি মাত্র সমন্বিত ক্রয় অন্তর্ভুক্ত থাকে তখনই আমরা এটিকে কোথায় অন্তর্ভুক্ত করব, রেওয়ামিলে অন্তর্ভুক্ত করব। তো আমরা লিখি সমাপনী মজুত পণ্য সমাপনী মজুত পণ্য রয়েছে কত 31/12/16 তাহলে কত 23,000 টাকা লিখবো সমাপনী মজুত পণ্য। এরপরে রয়েছে প্রারম্ভিক হাতে নগদ। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রারম্ভিক হাতে নগদ রয়েছে কত 10,000 টাকা। প্রারম্ভিক হাতে নগদ আমি আগে বলেছি কত 10,000 টাকা, এটিও রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। প্রারম্ভিক হাতে নগদ রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। হাতে নগদ হচ্ছে কত 10,000, তাহলে আসতেছে কত 33,000 টাকা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। প্রারম্ভিক সম্পত্তি সমূহ রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা যদি থাকে সেগুলো কি হবে না, রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, কারণ এগুলো সংশ্লিষ্ট হিসাবে সমাপনী উদ্ধৃতের সাথে সমন্বিত থাকে। যদি সমাপনী হাতে নগদ থাকে সেটিকে আমরা রেওয়ামিলে আনবো, কিন্তু প্রারম্ভিক কোনো সম্পত্তি থাকলে সেগুলোকে আমরা রেওয়ামিলে আনবো না। তাহলে সমাপনী মজুত পণ্য আসছে এবং প্রারম্ভিক হাতে নগদ এখানে আসছে, দুটি আইটেম কি হবে না, রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে না। আমাদের আসছে কত 33,000 টাকা। তোমরা দেখতে পাচ্ছ আসছে 33,000 টাকা। এরপর আমাদেরকে বের করতে বলা হয়েছে একটি রেওয়ামিল প্রস্তুত করো। তো এই কাজটি আমি তোমাদের জন্য রেখে দিলাম। রেওয়ামিল আসলে খুবই একটি সহজ একটি আইটেম।
তো আমি তোমাদের বেসিকটা বলি। রেওয়া মিলের ডেবিট সাইডে যেগুলো হয় যাবতীয় সম্পদসমূহ রেওয়া মিলের ডেবিট সাইডে আসে। তারপরে যাবতীয় খরচসমূহ, সম্পদসমূহ বলতে এখানে ভূমি, দালান কোঠা, ইজারা সম্পদ, আসবাবপত্র, যন্ত্রপাতি, বিনিয়োগ, দেনাদার হিসাব, যত ধরনের সম্পদ রয়েছে সবগুলো হবে কোন সাইডে? রেওয়া মিলের ডেবিট সাইডে। এবং তারপরে যাবতীয় খরচ যেমন ক্রয়, প্রারম্ভিক মজুরি, বেতন, বিজ্ঞাপন, ভাড়া, কমিশন, মেরামত, অফিস খরচ, অবচয়, কুড়িন, বাট্টা, এগুলো হচ্ছে কি যাবতীয় খরচ। তো এই খরচসমূহ আমরা কোন দিকে আনবো? রেওয়া মিলের ডেবিট সাইডে আসবে। এরপরে হচ্ছে অগ্রিম খরচ। অগ্রিম প্রদত্ত বেতন, ভাড়া, মজুরি, অগ্রিম অর্থ প্রদান এক ধরনের সম্পদ, কারণ এর দ্বারা ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে। যদি আমরা কোনো ভাড়া অগ্রিম পরিশোধ করে দিই সেটিও আমাদের জন্য একটা সম্পদ, তাই এটি রেওয়া মিলের ডেবিট দিকে আসবে। এরপরে রয়েছে প্রাপ্য আয়সমূহ। প্রাপ্য আয়সমূহ বলতে ধরো বিনিয়োগের প্রাপ্য সুদ, প্রাপ্য কমিশন, অর্থাৎ যেটা আমরা এখনও পাইনি, যে আয়টা আমরা পাইনি সেগুলোকে বলা হচ্ছে কি প্রাপ্য আয়। তো প্রাপ্য আয়সমূহকে আমরা কোথায় আনবো? ডেবিট দিকে, কারণ এটা আমাদের ব্যবসায়ের একটা সম্পত্তি। তারপরে বিক্রয়, ফেরত, উত্তোলন, এগুলো যদি থাকে, প্রদত্ত ঋণ, এগুলো থাকলে এগুলো ডেবিট সাইডে আসবে। আর ক্রেডিট দিকে হচ্ছে যাবতীয় দায়সমূহ, পাওনাদার, প্রদেয় নোট, ব্যাংক, জমাতিরিক্ত ঋণ, এগুলো হচ্ছে কি ব্যবসায়ের দায়, এগুলোকেও আমরা কোথায় আনবো? রেওয়া মিলের ডেবিট দিকে আনবো। তারপরে যাবতীয় আয় লাভসমূহ যেমন বিক্রয়, প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাট্টা, উপভাড়া, বিনিয়োগের সুদ, ব্যাংক জমা সুদ ইত্যাদি হচ্ছে কি ব্যবসায়ের আয়, এগুলোকে আমরা কোন সাইডে আনবো? এগুলোকে আমরা রেওয়া মিলের ক্রেডিট সাইডে আনবো। তারপর অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় যেমন অগ্রিম, ভাড়া প্রাপ্তি, অর্থাৎ যেটা আমাদের এখনও হয়নি কিন্তু আমরা সেই টাকাটা পেয়ে গিয়েছি, অগ্রিম পেয়ে গিয়েছি, সেগুলো হচ্ছে আমাদের ব্যবসায়ের কি অনুপার্জিত আয়। এটিকে আমরা কি, এটা আসলে এক ধরনের দায়ের মতো, কারণ এটা আমরা ভবিষ্যতে সেবা প্রদান করব, কিন্তু এর আগে যদি আমি অগ্রিম টাকাটা পেয়ে যাই, এটা আসলে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এক ধরনের দায়, তাই এটি রেওয়া মিলের ক্রেডিট দিকে আসবে। এরপরে মুনাফা দ্বারা সৃষ্ট সঞ্চিতি, কুড়িন সঞ্চিতি, তারপরে দেনাদারের বাট্টা সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, এই ধরনের সঞ্চিতিগুলো সবসময় মনে রাখবে কোথায় আসবে? রেওয়া মিলের ক্রেডিট দিকে আসবে। তারপরে ক্রয়, ফেরত, মূলধন, এগুলো হচ্ছে ব্যবসায়ের দায়, মূলধনটা হচ্ছে ব্যবসায়ের দায়, এটা কোন দিকে আসবে? ক্রেডিট দিকে আসবে। অর্থাৎ যাবতীয় সম্পদ এবং যাবতীয় খরচসমূহ আসবে কোথায়? রেওয়া মিলের ডেবিট দিকে, এবং যাবতীয় দায়সমূহ এবং যাবতীয় আয়সমূহ বা লাভসমূহ এগুলো আসবে রেওয়া মিলের ক্রেডিট দিকে। তাহলে আমি তোমাদের বেসিকটা বলে দিলাম। এখন খ নাম্বার কাজটা তোমরা নিজেরাই করবে, একটি রেওয়া মিল প্রস্তুত করবে। যে আইটেমগুলো অঙ্কে রয়েছে এগুলো দিয়ে একটি রেওয়া মিল প্রস্তুত করবে। এরপরে আমরা করব যে চলতি দায়। গ হচ্ছে চলতি দায় এবং চলতি সম্পত্তির পরিমাণটা নির্ণয় করব। তো চলতি দায়টা নির্ণয় করি আমরা, চলতি সম্পদটা নির্ণয় করি আগে। চলতি সম্পদ আমরা একটু আগে পড়েছি যে সম্পদসমূহ কি, তো এখানে আমরা বের করতে হবে চলতি সম্পদ। চলতি সম্পদ বলতে যে সম্পত্তিগুলো ব্যবসায়ের 1 বছরের মধ্যে নগদ টাকায় রূপান্তরিত হয় সেগুলোকে আমরা বলতে পারি কি চলতি সম্পদ। যেমন নগদ টাকা, ব্যাংকে জমা, তারপরে রয়েছে প্রাপ্য আয়সমূহ, এই সম্পদগুলো যে কোনো সময় কী হতে পারে? টাকায় রূপান্তরিত হতে পারে, এই জন্য আমরা এগুলোকে চলতি সম্পদ বলে থাকি। তো এখানে চলতি সম্পদের মধ্যে কী কী রয়েছে? চলতি সম্পদের মধ্যে প্রথমে রয়েছে কি সমাপনী মজুত পণ্য। কি রয়েছে? সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য হচ্ছে চলতি সম্পদ। কত টাকা? 23,000 টাকা। 23,000 টাকা। 23,000 টাকা হচ্ছে সমাপনী মজুত পণ্য, লিখলাম। এরপরে লিখব প্রাপ্য কমিশন। প্রাপ্য কমিশনটা কি? প্রাপ্য কমিশনটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা চলতি সম্পদ, অর্থাৎ কমিশন পাইনি, আমরা এটা পাবো, ভবিষ্যতে পাবো, তাই এটা আমাদের জন্য একটি চলতি সম্পদ। তো প্রাপ্য কমিশন কত? 3,000 টাকা। তোমরা দেখতে পাচ্ছ প্রাপ্য কমিশন হচ্ছে কত? 3,000 টাকা।
3,000 টাকা। টাকা। এরপর রয়েছে সমাপনী হাতে নগদ। সমাপনী সম্পত্তি সমূহ এখানে আসবে, সমাপনী হাতে নগদ। এখানে কিন্তু প্রারম্ভিকগুলো আসবে না, সমাপনীগুলাই আমরা আনবো হাতে নগদ। সমাপনী সম্পদগুলোই আমরা এখানে আনবো। সমাপনী হাতে নগদ হচ্ছে কত? দেখো এখানে হাতে নগদ আইটেম 2টি। রামিল করার সময় এই তারিখগুলো একটু আমাদেরকে খেয়াল করতে হবে। এখানে হাতে নগদ কিন্তু 2টি রয়েছে, একটি হচ্ছে 1/1/16 আরেকটি হচ্ছে 31/12/16। তাহলে 1/1/16 হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ, এটি আমরা চলতি সম্পত্তিতে আনবো না, আনবো কোনটি? হাতে নগদ 31/12/16, অর্থাৎ সমাপনীটাই আমরা চলতি সম্পত্তিতে আনবো। সমাপনী হাতে নগদ কত টাকা? সমাপনী হাতে নগদ হচ্ছে 6,000 টাকা। তাহলে আসতেছে কত? 23,000, 3,000, এখানে 26,000 আর 6,000, 32,000 টাকা। তাহলে এখানে আসতেছে কত? 32,000 টাকা আসতেছে কত? চলতি সম্পদ। এরপরে লিখি চলতি দায়। এরপর আমরা বের করব চলতি দায়সমূহ। যে দায়গুলো আমরা আসলে 1 বছরের মধ্যে পরিশোধ করব, এই ধরনের দায়গুলোকে আমরা বলি কি? চলতি দায়। যেটা 1 বছরের মধ্যে পরিশোধযোগ্য এই ধরনের দায়গুলো হচ্ছে কি? চলতি দায়। তো এখানের মধ্যে চলতি দায় কি কি রয়েছে? পাওনাদার। আমরা জানি যে পাওনাদারটা একটি কি? চলতি দায়টি 30,000। দেখো পাওনাদার হচ্ছে কত? 30,000 টাকা। পাওনাদার 30,000 টাকা। এরপরে রয়েছে বকেয়া বেতন। বকেয়া বেতন তোমরা দেখতে পাচ্ছ কত? বকেয়া বেতন হচ্ছে 700 টাকা। বকেয়া বেতন রয়েছে 700 টাকা। এরপরে রয়েছে প্রদেয় বিল। তোমরা আইটেমগুলো দেখো। এরপরে রয়েছে কি? বকেয়া বেতনের পরে রয়েছে প্রদেয় বিল। এটি হচ্ছে একটি কি? চলতি দায়। প্রদেয় বিল হচ্ছে কত? 1200 টাকা। প্রদেয় বিল হচ্ছে কত? 1200 টাকা। তারপর হচ্ছে অগ্রিম শিক্ষানবিশ স্যালামি। তোমরা এই আইটেমগুলো দেখতে পাচ্ছ। আমাদের আসলে অ্যাকাউন্টিংয়ের প্রশ্নগুলো এতই বড় যে পুরা একটা পৃষ্ঠা হয়ে যায়, তো ভিডিওতে শো করতে গেলে একটু প্রবলেম হয়ে যায়। এই জন্য আমাকে বারবার টেনে টেনে দেখাতে হচ্ছে। অগ্রিম শিক্ষানবিশ স্যালামি কত? দেখো 2,000 টাকা। অগ্রিম শিক্ষানবিশ স্যালামি 2,000 টাকা। অগ্রিম শিক্ষানবিশ স্যালামি অগ্রিম শিক্ষানবিশ স্যালামি হচ্ছে কত? অগ্রিম শিক্ষানবিশ স্যালামি 2,000 টাকা। অগ্রিম শিক্ষানবিশ স্যালামি হচ্ছে কত? 2,000 টাকা। এরপর হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। দেখো ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে কত? 31/12/16 7,000 টাকা। ব্যাংক জমাতিরিক্ত আমরা জানি যে একটি কি? চলতি দায়।
7,000 টাকা। শূন্য শূন্য 900 40,900। আমি এটা ক্যালকুলেশন করে পেলাম 40,900 টাকা হচ্ছে কি চলতি সম্পদ। আমি আরেকবার প্রশ্নটি তোমাদেরকে দেখাই। অ্যাকাউন্টিংয়ের প্রশ্ন আসলে অনেক বড়, তোমরা জানো, এই জন্য অনেক সময় বোর্ডে ক্লাস করে ইচ্ছা থাকলেও করতে পারি না, কারণ বোর্ডে যদি প্রশ্নটা লেখা হয় তাহলে সলিউশন করার জায়গাটা থাকে না। তো এখন আমি তোমাদেরকে এই জন্য খাতায় দেখাচ্ছি। এটি একবার দেখে নাও তোমরা অঙ্কটি, তাহলে তোমরা র্যামিটি করতে পারবে। দেখো এখানে আমি যে রামিলা অন্তর্ভুক্ত হয় না সেগুলি লিখলাম। প্রথমে লিখলাম সমাপনী মজুত পণ্য, এরপরে লিখলাম প্রারম্ভিক হাতে নগদ 33,000 টাকা, এরপরে চলতি সম্পদ, চলতি দায়।